হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আম, আমার সাউন্ড শোনা যেতেছে কিনা এন্ড স্ক্রিন দেখা যেতেছে কিনা, প্লিজ প্লিজ কাইন্ডলি লেট মি নো সবকিছু ঠিক আছে কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। এখানে প্রবাবলি কিউইডির কোনো স্টুডেন্ট আছে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। অনেকেই হয়তো বা এখানে যারা আছেন সবাই হইতেছে বাইরের স্টুডেন্ট, লাইক আজকেই নতুন and কালকেই হইতেছে ব্র্যাকে এক্সাম, সো ইটস কাইন্ড অফ ফ্রি সেশন। বাট ইজ দেয়ার এনিওয়ান যে কিনা আমার স্টুডেন্ট অথবা আমার ক্লাস করছে? Yeah, you can raise your hand. Is there any QED student? তাসনিম সুলতান আরিফিন, ওকে। রিমা, হ্যাঁ ওনাকে তো ক্লাস করাইছি আমি। অলরাইট, এই কয়জন আছে? আরো আছে। ওকে, 5-6 জনের মতন আছে। অলরাইট, সো কালকে ব্র্যাক এক্সাম, কি অবস্থা সবার, প্রিপারেশন কেমন? আগে এটা শুনি। আমি এই পর্যন্ত আমার অ্যাসাইনমেন্টে 10টা এসে দিছিলাম। আই হোপ এই 10টা এসে আপনাদের শেষ। এন্ড হইতেছে যে কয়েকদিন আগে আমি আবার ব্র্যাকের জন্য এসে সাজেশনও দিছিলাম 10টা। আহ, যারা যারা কিউটি স্টুডেন্ট তারা আই গেস সবকিছু কমপ্লিট করে ফেলছেন। যদি আপনারা এই 20টা এসে যদি আহ, মোটামুটি কমপ্লিট করে থাকেন, প্র্যাকটিস করে রাখেন, তাহলে হোপফুলি আপনারা এক্সামে অ্যাটলিস্ট 20টার মধ্যে একটা সিমিলার টপিক হলেও পাবেন। এন্ড বাসায় যা যা প্র্যাকটিস গুলো করছেন ওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এক্সামে লিখতে পারবেন, 20টার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? সো হোপফুলি কমন বলবো না, বাট হ্যাঁ সিমিলার টপিক অবশ্যই পাবেন। অলরাইট,
সো সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা ব্রাইট স্টুডেন্ট আছে তারা প্রবাবলি কিউইডি পোস্ট করছে, ফেসবুক পোস্ট, ওখান থেকে হয়তো সাজেশন পাইছেন 10টা। ঠিক আছে, তাছাড়া আমি নিজেও পার্সোনালি 10টা দিছি। ও, তার আগে আমি একটু আমার ব্যাপারে বলি। আমি হচ্ছে ইরফান, রাইট। And আমি হইতেছি কারেন্টলি আই এম স্টাডিং ইন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইন ইংলিশ ডিপার্টমেন্ট, যার জন্য হচ্ছে যে আমি কিউইডি তে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো কিউইডি তে আমি ইংলিশ পড়াই। অ্যান্ড ব্র্যাকে আমি বলতে গেলে সব ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়াই, নট অনলি ব্র্যাক, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এআইইউবি, আইইউবি। সো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সবগুলা কেন করে, কারণ হচ্ছে যে ব্র্যাকে আমার র্যাঙ্ক আসছিল 7th, আর ইস্ট ওয়েস্টে আমার র্যাঙ্ক আসছিল 3rd। সো ইস্ট ওয়েস্টে এই জন্য আমি এখন মেরিট স্কলারশিপ পাই, অ্যান্ড ইংলিশ ডিপার্টমেন্টে ইস্ট ওয়েস্ট একটু বেশি ভালো, যার জন্য আমি এখন ইস্ট ওয়েস্টে আছি, রাইট। থাকি আমি ব্র্যাকের পাশে। সো কাইন্ড অফ আমি ব্র্যাকের সাথে চিটিং করতেছি আর কি, যে না থাকি ব্র্যাকের পাশে বাট পড়ি ইস্ট ওয়েস্টে। নেভার মাইন্ড। অলরাইট। তো বেসিক্যালি আপনাদের আজকের ক্লাসটা হইতেছে মূলত একটু রাইটিং নিয়ে অ্যাডভাইস দেওয়ার জন্য। ইটস বিকজ আপনাদের রাইটিং হইতেছে 40 মার্কের, সেটা আপনারা ভালো করেই জানেন। অ্যান্ড ইটস দ্যাট মাচ ইম্পর্টেন্ট কজ এই রাইটিং এ আপনার দেখা যাচ্ছে যে আলটিমেটলি ইংলিশ ল ডিপার্টমেন্টের ক্ষেত্রে 80% মার্ক ক্যারি করতেছে, 70 to 80% মার্ক ক্যারি করতেছে। অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অ্যাটলিস্ট 40% অথবা 50% মার্ক ক্যারি করতেছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর দেখা যাচ্ছে যে আপনাদের এক্সাম হবে অনেক সাবজেক্টের উপর, লাইক যারা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিবেন তাদের দেখা যাবে যে ম্যাথস আসবে, ফিজিক্স আসবে, হ্যাঁ, হায়ার ম্যাথ আসবে, আর তারপর হচ্ছে যে কেমিস্ট্রি আসবে। আবার ফার্মেসি ডিপার্টমেন্টে যারা দিবেন তাদের বায়োলজি, কেমিস্ট্রি আসবে, অলরাইট। যারা বিবিএ তে দিবেন তাদের জেনারেল ম্যাথ এন্ড ইংলিশ অনলি। এখন কথা হচ্ছে যে আপনাদের কিন্তু এসে যে 40 মার্কের যেটা, এটাই কিন্তু আপনাদের আগে চেক করা হবে। আপনাদের এসএ মার্ক যদি 20 মার্কের কম আসে তাহলে আপনাদের আর এমসিকিউ চেক করা হবে না, আপনি এমসিকিউ যতই ভালো দেন না কেন, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি আই এম এ টিএ অফ ইস্ট ওয়েস্ট। সো ইস্ট ওয়েস্টে যারা যারা এক্সাম দিবে তাদের খাতা তো আমি চেক করি। আর আমার ফ্রেন্ড যে, সে হইতেছে ব্র্যাক ইউনিভার্সিটির টিএ, ওর নাম হইতেছে মাহি। এন্ড ও হইতেছে আপনারা কালকে যারা এক্সাম দিবেন ও হইতেছে তাদের খাতা চেক করবে, ঠিক আছে। সো এই জায়গায় অবভিয়াসলি আই নো দ্য ইনস্ট্রাকশনস ভেরি ওয়েল, তারা কি কি চেক করে, কি কি চেক না করে। তো এই জায়গায় আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমার এসেতে অ্যাটলিস্ট 20-র উপরেও যাতে আসে। বাট এখন কথা হচ্ছে যে 20-র উপরে আসা মানে কি আমি চান্স পাবো? নো, 20 খুবই কম একটা মার্ক, ঠিক আছে। মানে 20-র কম পাইলে আমার এমসিকিউ চেক করবে না। এখন আমি 20 পাইলাম অথবা 20-র কাছাকাছি পেলাম, আমার এমসিকিউ যদি খারাপ হয় তাহলে তো আমার চান্স হবে না। সো হোয়াট ইজ দ্য সেফ জোন মার্ক ফর এসে রাইটিং? 40-এ অ্যাটলিস্ট 35 পাইতে হবে টু স্টে ইন সেফ জোন, যদি সেফ জোনে থাকতে চান। সো আমার যে করেই হোক না কেন আমার 40-এর মধ্যে 35 পাইতেই হবে, মাস্ট।
হ্যাঁ, আমার এমসিকিউটা যদি মোটামুটি ভালো হয় অনেক, তাহলে আই ওয়ান্ট বি লাইক যে না আপনার 35 এ পেতে হবে। আপনি 33 থেকে 35 এর মধ্যে পান, which is the best mark। ঠিক আছে? সো এই জায়গায় একটু খেয়াল করতে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা যারা আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলেন তারা তো আমার কাছ থেকে এসএ নাম্বার পেয়ে গেছেন। তো তারা মোটামুটি এখন ভালো করে জানেন কিরকম কি ইমপ্রুভমেন্ট আনতে হবে, আর যারা ভালো নাম্বার পেয়েছে তারা ভালো করেই জানে যে কিভাবে এসএটা লিখতে হবে। যেভাবেই বাসায় লেখছে ওইভাবে পরীক্ষাতে লিখতে হবে। এবং যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে এসে চেক করাছে তাদেরকে আমি নাম্বার দিয়ে দিছি। ঠিক আছে? সো ইয়া, আপনার ফ্রেন্ডকে বললেন একটু ইজি করে খাতা দেখতে। আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমি যদি তারে বলি ইজি করে খাতাটা দে, সে আর উল্টা ক্রিটিক্যাল ওয়েতে খাতা দেখে। সে বলে তুই ঠিক আছে তুই বলছিস না ইজি করে, আমি দেখবি এখন আরো বেশি করে ভুল ধরবো। অ্যাকচুয়ালি যে খাতাটা দেখে মাহি, ও হচ্ছে প্রচুর ভুল ধরে, লাইক প্রচুর। আমি পার্সোনালি এত ভুল ধরি না, এন্ড আমি ছাড় দিই, আমি বোনাস মার্কিং করি। ও কাছে যে বোনাস মার্কিং করে না, এই একটা ওর সমস্যা। ওর কাছে খাতা গেলে একটু সমস্যা আছে। ডোন্ট ওয়ারি, একজনের কাছে তো সবার কাছে যাবে না, টিচারের কাছেও যাবে আবার টি এর কাছেও যাবে। দোয়া করেন যাতে এমন একজনের কাছে খাতা যায় যাতে বউ অথবা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে যাতে না আসে। ঠিক আছে? তাদের দোয়া করেন যে তাদের রিলেশনশিপ বা তাদের সংসারটা যাতে ভালোভাবে টিকে থাকে, ভালোভাবে যাতে চলতে থাকে, যাতে আপনাদের অ্যাটলিস্ট খাতাটা বেঁচে যায়। অলরাইট? আর এই তো, আর আমার ক্ষেত্রে আমার আবার মুডের কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমার মুড যাই থাকুক না কেন, খাতা আসলে আমি আমার মুডটা চেঞ্জ করে ফেলি। সো আপনারা আমাকে নিয়ে কোনো চিন্তা করেন না যারা স্ট্রেস এক্সাম দেবেন আর কি। তো আমার ক্ষেত্রে আমি একদম মানে পারলে একদম মার্ক ভাসাই দিই। ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, আপনি যে মার্কটা দিয়েছেন সেম মার্ক কি এক্সামে দেন নাকি আপনি কম বেশি মার্ক দিয়েছেন? আচ্ছা, এখানে ডিপেন্ড করে। কেউ কেউ আছে কম দিবে, কেউ কেউ আছে বেশি দিবে। ঠিক আছে? আমার মতো তার সবাই সেম মার্ক দিবে না, তাই না? কারণ ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ যারা খাতা দেখে তাদেরকে কেউ কোনো ইনস্ট্রাক্ট করে না মার্ক নিয়ে যে আপনি এরকম এরকম মার্ক দিবেন। এটা পুরাটাই নিজেদের উপর ইন্ডিভিজুয়ালি মার্কিং সিস্টেম হয়। ঠিক আছে? তো এখানে দেখা যায় যে আপনার টোটালি লাকের উপর ডিপেন্ড করবে। অনেকে দেখা যায় যে ভালো এক্সাম দিয়ে চান্স পায় নাই, কেন? কারণ তার খাতাটা এমন একজনের কাছে গেছে যে সমানে মার্কস কাটতে ভালোবাসে। বুঝতে পেরেছেন? তো এখন আমার হচ্ছে যে বেসিক্যালি আমি যে আপনাদেরকে নাম্বারটা দিছি এটা হইতেছে একটা জেনারেল ফরম্যাট নাম্বার, যেটা শুধু আমি না, আমি বাদে অন্য কোনো টিচার থাকলে ওইরকম নাম্বারই দিবে। বাট আপনি ধরে নেন যে আমার খাতাটা স্ট্রিক্ট টিচারের কাছে যাবে, তো আপনি অ্যাটলিস্ট আমার নাম্বার থেকে 2-3 মার্ক কমায় নেন। যে না ভাইয়া যে নাম্বারটা দিচ্ছে আমি 2-3 মার্ক কমায় রাখি, কারণ স্ট্রিক্ট টিচার হলে এখান থেকে 2-3 মার্ক কমায় রাখবে। তো আপনি আরো ভালো লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্যানিক আর প্যানিক, এখন আরো প্যানিক লাগছে না। আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা যখন আগুন জ্বলবে তো আমি কি করি আগে একটু পেট্রোল ঢালি, পেট্রোল ঢালে আগুনটা একটু বাড়ায় তারপর আমি আগুনটারে নিভাই। তো চিন্তা করেন না, আগুন আমি নিভাই ফেলবো, প্যানিকও আমি নিভাই ফেলবো। ডোন্ট ওয়ারি, একটু বাড়াইতেছি কেন, কারণ যখন আমি নিভাবো তখন বেশি আরাম লাগবে। ঠিক আছে? হ্যাঁ। এসের জন্য কোন কোন টপিক দেখে যাওয়া সেফ হবে এটা তো আমি সাজেশন হিসেবে দিয়ে দিছি। আই ডোন্ট নো আপনি বাইরের স্টুডেন্ট নাকি কিউইডির স্টুডেন্ট, বাট আমি হচ্ছে যে আমার কি বলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে স্টুডেন্টদের নিয়ে, ওই গ্রুপে আমি দিচ্ছি। এখন হ্যাঁ, যারা যারা বাইরের স্টুডেন্ট আছে তাদের তো সাজেশন লাগতে পারে যে ভাই আমরা তাহলে কি দোষ করছি, আমরা কি সাজেশন পাবেন? অবশ্যই পাবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনারা হয়তো বা তো কোর্স কিনেন নাই টাকা দিয়ে, সো আপনারা হয়তো বা আমার ক্লাস পাইতেছেন না, বাট সাজেশনটা ফ্রি অবভিয়াসলি সবার জন্য। সো আপনি যেটা করতে পারেন, আই ডোন্ট নো আমি আজকে রাতের মধ্যে আপনাকে রিপ্লাই করতে পারবো কি না, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কারণ অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিস। আম অলরাইট, আমি যেটা করব আপনি চাইলে আমার নাম্বারে নক করতে পারেন। ঠিক আছে? নক করলে আমি যেটা করব আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, তাহলে ওই গ্রুপে আপনি কারোর কাছ থেকে যেতে পারেন অথবা আমি নিজেই দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে? আপনি যদি ডিরেক্টলি চান আমি আপনাকে দিয়ে দিব, আর যদি বলেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন তাহলে আমি গ্রুপে অ্যাড করে দিব, তাহলে গ্রুপে চাইলে দিয়ে দিবেন। ওকে? এই হচ্ছে সাজেশনের যে ব্যাপারটা। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। নাম্বার তো দিয়ে দিছি চ্যাট বক্সে। আচ্ছা,
তারপর আচ্ছা, আর কেউ কেউ একজন বলছে ভাই রোল দিয়ে দিই, টাকা দিয়ে দিয়েন। আমি টাকা দিব? আচ্ছা। এসে আর কিছু বুকে দেখলাম অপিনিয়ন যে স্যাগ্রিপোজেন্ট, না 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 না। আহ, আমি এস এর জন্য কখনো কোনো বই ফলো করতে বলি না, কারণ বইয়ের মধ্যে এস এর ফরম্যাট গুলো অনেক ভুল দেওয়া, ঠিক আছে? অনেক ভুল দেওয়া, ট্রাস্ট মি। এই বইয়ের এসে ফলো করে অনেকে এক্সাম দিছে, আমার কাছে খাতা আসছে, আমি কেটে দিছি। নট ইভেন মি অনলি, আমার জায়গায় অন্য টিচারও থাকলে কেটে দিবে, ঠিক আছে? সো ফরম্যাট বইয়ের গুলো ফলো করতে যায় না, ঠিক আছে? আমি তো ক্লাস করাইছি, আপনি তো ক্লাস করছেন, সো ক্লাসে যেভাবে আমি বলছি আপনাদেরকে ওইভাবেই ফলো করেন, হোপফুলি ইউ উইল গেট দ্য বেস্ট মার্ক। ওকে? আর আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা এমএসইউ তে যেমন প্রত্যেকটা মানে এমসিকিউ পার্টের আলাদা আলাদা টাইম দেয়া থাকে। হুম হুম হুম। সেই টাইমের পরে আই গেস হয়তো যে নিয়ে নেয় বা এরকম কিছু, যে টাইম ওভার হওয়ার পরে আমি আর ম্যাথের টাইম ওভার হওয়ার পরে আমি ম্যাথের এমসিকিউ আর অ্যান্সার করতে পারবো না, এরকম না? তো সেরকম কি ব্র্যাকেও? না না, ব্র্যাকে এরকম না। ব্র্যাকে আপনি চাইলে ধরেন যেটা পারতেছেন না ওটা আপনি পরের জন্য রেখে দিতে পারেন। দেন আপনার এসে ধরেন আপনি এখন লিখলেন, এসেটা লেখা শেষে আপনি বাকিগুলো কমপ্লিট করতে পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে? তাইলে কি আমি পরীক্ষার শুরুতে এসে লিখতে পারবো? হ্যাঁ, আপনি চাইলে পরীক্ষা শুরুতে এসে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? নর্সতে আবার এই কাজটা করা যায় না, একটা আলাদা আলাদা সেগমেন্ট থাকে টাইমের ব্যাপারে, সো হুম। অলরাইট, ফরম্যাটটা একটু বললেন, কোনটা ফরম্যাট, কোন এসে ফরম্যাট? ভাই আজকে রাতে কি সিনোনিম অ্যান্টোনিমস গুলো পড়বো নাকি স্কিপ করে যাবো বুঝতেছি না। অ্যাকচুয়ালি এক রাতে সিনোনিম অ্যান্টোনিম পড়ে কোনো লাভ নাই, ঠিক ভাইয়া আছে? একটা মিনিট। সো বেসিক্যালি আই উড সাজেস্ট ইউ দ্যাট আপনি যেটা করতে পারেন, আপনি 5-10টা ওয়ার্ড সিলেক্ট করে রাখতে পারেন যেটা আপনি আপনার রাইটিং এ ইউজ করতে পারবেন, এন্ড ওই ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম গুলো আপনি মোটামুটি দেখে নিতে পারেন। বাট ইফ আই সে ব্র্যাক ইউনিভার্সিটি সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে এমন ওয়ার্ড দিবে আপনি জীবনে চোখে দেখেন না, এমন ইউনিক ওয়ার্ড দিবে তারা। সো ভোকাবুলারিটা অ্যাটলিস্ট 1 মান্থ টাইম নিয়ে কমপ্লিট করতে হয়, যারা কিনা 1 মাস ধরে কমপ্লিট করছে তারাই মূলত পারছে। ঠিক আছে? সো সিনোনিম অ্যান্টোনিম খুবই পুরাটাই লাকের উপর, যদি আপনি যেটা পড়ে থাকেন ওটার মধ্যে থেকে যদি এসে পড়ে তো পড়লই, না পড়লে কিছু করার নাই। বাট হ্যাঁ, আপনি ডোন্ট ওয়ারি, রিডিং প্যাসেজ থেকে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আসবে ওগুলো আপনি আবার পারবেন। ওয়ার্ড বোল্ড করা থাকবে, আপনি আগে পিছে পড়বেন, পড়ে আপনি ওয়ার্ডের কনটেক্সটটা বুঝতে পারবেন। ঠিক আছে? আর একটা যেটা করতে পারেন সেটা হইতেছে অপশন এলিমিনেট করতে পারেন। অপশন এলিমিনেট, যেটার মধ্যে যে অপশনটা আপনার কাছে মনে হবে যে না এই অপশনটা হবে না, বাদ দিয়ে দিবেন, এরকম বাদ দিয়ে দিতে যেটা লাস্টে থাকবে ওটা অ্যান্সার করবেন। ঠিক আছে? সো ইয়া, আপনি টাইম ওয়েস্ট করে লাভ নাই, আজকে রাতটা জাস্ট এসে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এমসিকিউ সলভ করেন। অলরাইট, আর কি আছে? আর হইতেছে 10-20টা ওয়ার্ড সিলেক্ট করে রাখেন, দ্যাটস ইট। অবশ্যই রিভিশন দিতেই পারেন। হ্যাঁ, এখন বলেন। ভাইয়া ওই যে আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে যে থিসিস স্টেটমেন্ট আছে, থিসিস হুম। তো আপনার সেন্ট্রাল যে আইডিয়া গুলো আছে ওগুলা কি আপনার বডিতে প্রতিটা আলাদা বডিতে আলাদা আলাদা আইডিয়া শেয়ার করতে হবে, নাকি একটা বডিতে মনে করেন যে অপিনিয়ন বেসড এসেই লিখতেছি তো ফার্স্ট বডিতে আমি সবকিছু লিখলাম, দেন আমি সেকেন্ড বডিতে আবার কাউন্টার করলাম, এরকম? হ্যাঁ, অনেকটা এরকমই। আপনার অপিনিয়ন বেসড এসে যখন হবে তখন থিসিস স্টেটমেন্টটা বেসিক্যালি এটা নিয়ে হবে যে আমি বডি ওয়ানে আমার অপিনিয়নটা দিব। এখন বডি ওয়ানে কি নিয়ে অপিনিয়নটা দিবেন এটা আপনি আপনার থিসিস স্টেটমেন্টে লিখবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। সো বেসিক্যালি অপিনিয়ন বেসড থিসিস স্টেটমেন্টটা আমার শুধু বডি ওয়ান নিয়েই হইতেছে। বডি টু তে কি লিখবেন এটা আপনার থিসিস স্টেটমেন্টে লিখতে হবে না।
বাট Okay. এবার আসি অন্য প্যারাগ্রাফ এস এর ক্ষেত্রে, ডিসক্রিপটিভ এস এর ক্ষেত্রে। ডিসক্রিপটিভ এস এর ক্ষেত্রে আপনি ধরেন বডি দিলেন দুইটা, সো বডি যদি দুইটা হয় তার মানে দুইটা বডি দুইটা জিনিস নিয়ে, একটা ধরেন গভর্নমেন্ট নিয়ে আর একটা হচ্ছে ইলেকশন নিয়ে। এখন গভর্নমেন্ট আর ইলেকশন দুই জিনিসই আপনার থিসিস স্টেটমেন্টে উল্লেখ করতে হবে। তো এক কথা হইতেছে যদি ডিসক্রিপটিভ হোক, ন্যারেটিভ হোক, যে কোনো এসে হোক, আমার থিসিস স্টেটমেন্টে সবগুলা বডির কথা উল্লেখ করতে হবে। বাট যদি অপিনিয়ন বেসড এসে হয় তাহলে শুধু এক নাম্বার বডির কথা উল্লেখ করতে হবে। এরপরে তো ভাইয়া কম্পেয়ার কন্ট্রাস্ট, তারপর হচ্ছে হলো কজ ইফেক্ট, এগুলো তো সেমই তো মনে হয়। ফার্স্ট বডিতে আমি কজ গুলো হ্যাঁ লিখবো আর এক্স্যাক্টলি, ইয়েস। মানে আপনার কজের যে ব্যাপারটা আবার এফেক্টের যে ব্যাপারটা, এই দুইটি আপনার থিসিস স্টেটমেন্ট উল্লেখ করতে হবে, ইভেন কম্পেয়ার কন্ট্রাস্টের ক্ষেত্রে। বাট এগুলো একটু কম আসছে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, বাট এসে পড়লে তো আসলোই। ওপিনিয়নটা বেশি আসে না? অপিনিয়ন একটা মাস্ট আসবে, মানে আমি কোশ্চেন লিক করে দিতেছি যে একটা আসবে অবশ্যই, দুইটা আচ্ছা। কোশ্চেন আসবে, ঠিক আছে। একটা অপিনিয়ন মাস্ট আসবে, আর আরেকটা হইতেছে হয় ডিসক্রিপটিভ আসবে নাহলে ন্যারেটিভ আসবে, খুবই বেশি চান্স। আর ওই যে বাকি যেগুলো আছে ওগুলা খুবই কম চান্স। আচ্ছা ভাইয়া, এই দুইটার মধ্যে মানে কোনটা লিখলে মানে ভাইয়া যে খাতা দেখবে তার কাছে ভালো হবে, মানে সে খুশি হবে আর কি যে এইটাই লিখছে, এরকম কিছু আছে কি? আই মিন কিছু কিছু টিচার প্রেফার করে যে অপিনিয়ন বেসড সেটা বেশি প্রেফার করে, কেন জানেন? কারণ অপিনিয়ন বেসড একটু কঠিন, আর এটার ফরম্যাট আছে, আপনাদেরকে শিখাইছিলাম। ফরম্যাটটা কি ছিল যে ইন্ট্রোডাকশন থাকবে, আর এরপরে স্টেটমেন্ট। এরপরে বডিতে কি বলে, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে বডি, বডিতে কি আপনার অপিনিয়ন থাকবে, তাই না? আর বডি টু তে কি থাকবে? বডি টু তে হচ্ছে আপনার কাউন্টার অপিনিয়ন থাকবে। কাউন্টার অপিনিয়ন মানে কি? মানে হইতেছে আপনার অপোনেন্ট যারা আছে তাদের কথাগুলো লিখে দেন আপনি ওদের পরিপ্রেক্ষিতে আপনি একটা অপিনিয়ন দিয়ে দিবেন, মানে মানে আমি আবার তাদের, সলিউশন বলবো। হ্যাঁ তাদের কথা রং প্রুফ করার জন্য আর কি, যে কথাটা আপনি বলবেন। কাইন্ড So অফ এটা ডিবেট। কিন্তু এক্স্যাক্টলি, এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা এসে। আর এই ফরম্যাটটা যদি আপনি ঠিক করে দিতে পারেন না, ট্রাস্ট মি, আপনার চান্স নিশ্চিত। এমসিকিউ আমি বাদই দিলাম, এমসিকিউ আমি মানে ধরলামই না, আমি এমসিকিউ ছাড়াই বলতেছি যে আপনার চান্স হয়ে যাবে যদি আপনি এটা ফরম্যাটটা ঠিক মতো লিখতে পারেন। ভাই কারণ এখানে তার অপিনিয়ন বেসড যেই এসেটা এটা সম্পর্কে আরেকবার একটু বলবেন, একটা শর্ট ভাবে ফরম্যাটটা কিরকম হবে? আচ্ছা আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে, দেখা দিব, ডোন্ট ওয়ারি। তো এখানে হইতেছে আমার বেসিকলি টিচাররা প্রেফার করে অপিনিয়ন বেসড এসেটা, বাট ডোন্ট ওয়ারি, অনেকে আবার অপিনিয়ন বেসড এসে পারে না, হ্যাঁ। বাট এখানে রিস্ক আছে, যদি ফরম্যাট ভুল হয়, আমি কিন্তু ক্লাসেও বলছি যে অর্ধেক মার্ক কাইটা দিব। আমার 40-এর মধ্যে 20 গন। হ্যাঁ একটু ফরম্যাটটা দেখা হবে না ভাই? হ্যাঁ ফরম্যাট দেখাইতেছি, 40-এর মধ্যে 20 গন। তারপর থাকে স্পেলিং, গ্রামার, ট্রানজিশনাল ওয়ার্ড, হ্যান্ড রাইটিং, ভোকাবুলারি, ওগুলো তো আরো মার্ক যাবেই। তো ভাইয়া অপিনিয়ন বেসড তখনই দিতে হবে যদি আপনি ফরম্যাট জানেন, যদি না জানেন অন্যগুলো আছে, ডিসক্রিপটিভ ন্যারেটিভ আছে, ওগুলো ভালো করে দিলেও টিচাররা ভালো মার্ক দেয়। ভাই এবার বলো। ফরম্যাটটা দেখেন, তার সাথে একটা মানে একটা প্যারাগ্রাফ আপনি হালকা পাতলা টাচ করে একটু লিখে দিয়েও দেখেন আর কি, মানে ফুল লেখা লাগবে না, জাস্ট একটু এসেটা মানে এসেটা পুরো একটা এসেটা, লিখে হ্যাঁ দেখাবো, এসেটা, ডেমো। মানে ডেমো টাইপের আর কি, ফুল না, আচ্ছা আচ্ছা জাস্ট ডেমো। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, আমি আসতেছি, দেখাচ্ছি। এক্সপেরিয়েন্সের উপর কোনো এসে আসে, যে পার্সোনাল এক্সপেরিয়েন্স? হ্যাঁ অবভিয়াসলি পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর যে এসে গুলো আসে না, ওগুলো হইতেছে ন্যারেটিভ এসে। ন্যারেটিভ এসের ফরম্যাট দেখাইছি আমি, যখন ওদেরকে ক্লাস করেছি আমি অনেকগুলো এসে টাইপ দেখাইছি, ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, অপিনিয়ন বেসড, আর্গুমেন্ট, সরি কম্পেয়ার কন্ট্রাস্ট, কজ এন্ড এফেক্ট। তাদের মধ্যে একটা হচ্ছে ন্যারেটিভ। ন্যারেটিভে হইতেছে বেসিক্যালি কি, গল্প, জীবন কাহিনী, ঠিক আছে। বলবে যে রাইট এনিথিং অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি লাইফ, অথবা ফার্স্ট ডে অ্যাট স্কুল, অথবা ওই যে আমরা আসবে না। স্কুল কলেজে পড়ছি না, জার্নি বাই বোট, লাইক জার্নি বাই ট্রেন, হ্যাঁ, অথবা পিকনিক। সো এই যে ব্যাপারগুলা, এগুলা হইতেছে এক কথায় আপনি এসেতে গল্প লিখতেছেন, স্টোরি টেলিং বেসিক্যালি। মানে আমি এখানে গেছি, এটা করছি, ওইটা করছি, অবভিয়াসলি আসে। আবার গতবার এরকম একটা আসছে, এসে আসছে যে আমরা যদি একদিন মোবাইল ফোন ছাড়া অথবা যে কোনো ডিভাইস ছাড়া যদি আমরা থাকি, তবে সেক্ষেত্রে কি চেঞ্জেস আসবে, আমরা করবোটা কি, আশেপাশে জীবনের কি অবস্থা হবে, সে এটাও একটা এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে, ঠিক আছে। কারণ ওই যে আমরা যেমন আগে ফোন ছাড়া ছিলাম ছোট থাকতে, তো অনেকটা এরকম আর কি। সো এক্সপিরিয়েন্সের উপর আসলে তখন সেটা ন্যারেটিভ আসবে। আর ন্যারেটিভ এসে তো ফরম্যাট বলছি কি হবে, ইন্ট্রোডাকশন, এক্সপিরিয়েন্স, কনক্লুশন।
এন্ড এক্সপিরিয়েন্সটা আপনি একটা বডিতে দিতে পারেন, দুইটা বডিতে দিতে পারেন, তিনটা বডিতে দিতে পারেন, টোটালি আপ টু ইউ। যদি একটা বডিতে দেন তাহলে পুরোটা একটা জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স করলেন, যদি দুইটা বডি দেন তাহলে দুইটা জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স করলেন, আপনি টপিক ভাগ করে নিলেন, টোটালি আপ টু ইউ। আচ্ছা ভাইয়া, এই যে ব্র্যাক ইউনিভার্সিটির জন্য আপনি যেই সাজেশনটা দিচ্ছেন এসে, হ্যাঁ, হুম হুম প্রত্যেকটাতেই তো মানে কোশ্চেন মার্ক করা আছে, হ্যাঁ। তো আপনি হুম। লাস্ট আপনার এসে ক্লাসে বলছিলেন যে এই কোশ্চেন মার্ক করা থাকলে সেই ক্ষেত্রে মানে আমি হচ্ছে টাইটেলটা কোশ্চেনেই দিলে বেটার হয়। ইভেন আমি হচ্ছে কি মানে ইএস দিয়ে শুরু করব ইন্ট্রোডাকশনটা। আচ্ছা আমি বলি, হ্যাঁ, আগে আমি একটু আমার যে ইটা আছে টাইটেলটা, আমার যে সাজেশনটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, আমি একটু আমার সাজেশনটা আপনাদেরকে একটু দেখাই। আই ডোন্ট নো এখানে আমার আছে কিনা। এই তো, আচ্ছা না, এটা তো এআইইউবি, লেট মি চেক ফর এ সেকেন্ড। হুম, আমি এটা একটু কপি করি, ফর এ সেকেন্ড। আরে গুগল নোটস আসে না কেন? আসতেছে না। ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন। এখানে আমি ব্র্যাক ইউনিভার্সিটি এসে জন্য সাজেশন দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদের কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি কি আসবে, কোয়েশ্চেন আসবে, তাই না? তো আমাদের আপনাদের কিন্তু এসেতে কিন্তু কোনো টাইটেল দিবে না, যেমন আমাদের স্কুল কলেজে কি দেওয়া থাকতো, যে কোনো একটা টাইটেল দিয়ে দিত। ফর এক্সাম্পল প্রাইজ হাইক, স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, এরকম কিছু একটা দিয়ে দিত, বলতে এটার উপর এসে লিখতে। বাট আপনাদের কি আসবে, আপনাদের কোয়েশ্চেন আসবে, যে এরকম কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এখন এভাবে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে। দেখেন এরকম একটা কোড দেওয়া থাকবে, ঠিক আছে? কোড দিয়ে আপনাদের এরকম একটা কোয়েশ্চেন করে দিবে যে ডু ইউ বিলিভ, হ্যাঁ, অথবা বলবে যে শুড, অথবা ডু ইউ বিলিভ, এই যে এরকম দেখেন কোয়েশ্চেন করছে। এখন একটু আসি, আমি টাইটেলে কেন কোয়েশ্চেন করতে বলছি। টাইটেল বেসিক্যালি কি হবে, যেমন ধরেন এই যে এসেটা যেটা, artificial intelligence will be most transformative technology of our time. Do you believe artificial will benefit humanity more than it will harm it? আপনি কি বিলিভ করেন কিনা তারা এটা জানতে চাচ্ছে। এখন আপনি চাইলে এটা অপিনিয়ন বেসড এর মতন করে লিখতে পারেন, ঠিক আছে? আরেকটা আছে ডিসক্রিপটিভ ওয়েতে লিখতে পারেন, বা এটা ডিসক্রিপটিভ ওয়েতে এটা না লিখে অপিনিয়ন বেসড লেখা বেটার, কারণ যেহেতু সে আপনার অপিনিয়নই জানতে চাইতেছে ইনডিরেক্টলি। সো এখন তারা কি জানতে চাইতেছে যে আমি কি বিলিভ করি নাকি না, তো বেনিফিট হবে নাকি না। তো এখন আমি এখানে কি করতে পারি, এখানে আমার টাইটেলটা কোয়েশ্চেন হবে কখন, যদি আমি অপিনিয়ন বেসড এসে লিখি তাহলে। যদি আমি ডিসক্রিপটিভ এসেতে লিখি তাহলে আমার কোনো টাইটেল কোয়েশ্চেনের টাইটেল হবে না, টাইটেলটা নর্মাল হবে। যেমন ফর এক্সাম্পল যে দ্য বেনিফিশিয়াল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হিউম্যানিটি, এরকম একটা টাইটেল। বাট যদি আমার সেটা অপিনিয়ন বেসড এসে হয় তাহলে আমার টাইটেলটা কি কোয়েশ্চেনে দিলেই ভালো হবে। আর কোয়েশ্চেনেই টিচার এক্সপেক্ট করে। কোয়েশ্চেনটা কি হবে, কোয়েশ্চেনটা কি হতে পারে, যেমন আমি এরকম দিতে পারি যে ডু আই বিলিভ আর্টিফিশিয়াল উইল বেনিফিট হিউম্যানিটি, শেষ, আর বড় করা দরকার নাই। এটা হচ্ছে আমার টাইটেল, ডু আই বিলিভ, ইউ না, ডু আই বিলিভ। আর এখানে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেওয়াই লাগবে, টাইটেলে কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগবে, মাস্ট। দিলাম, দিয়ে তারপর দেখেন এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কি ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা যায়, যায়। আমি যদি বলি ইয়েস, হ্যাঁ অ্যান্সার হয়, যদি বলি নো, হ্যাঁ অ্যান্সার হবে, তাই না? বাট অন্য যেগুলা, ওগুলো আবার কিছু কিছু দেখা যায় ইয়েস অথবা নো অ্যান্সার আসে না। যেমন আমি যদি
এখানে তো মোটামুটি আসছে। এই যে দেখেন এই কোয়েশ্চেনটা দেখেন, এই কোয়েশ্চেনটা কি আপনার ইয়েস অথবা নো হয়? হয় না কিন্তু। তারপর মাঝে মধ্যে হাউ দিয়ে কোয়েশ্চেন করে, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় না। বাট আপনার টাইটেলটা এমন কোয়েশ্চেন টাইটেল হইতে হবে যেটার অ্যান্সার আমার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে। এখন আমি যদি অ্যাগ্রি করি তাহলে কি ইয়েস দিয়ে এসেটা শুরু করব, আর যদি ডিসএগ্রি করি তাহলে কি নো দিয়ে এসেটা শুরু করব। ঠিক আছে, তাহলে ইয়েস দিয়ে শুরু করে কমা দিয়ে দেন আমি আমার লেখা শুরু করব, যদি ডিসএগ্রি করলে দেন নো দিয়ে কমা দিয়ে লেখা শুরু করব। আমি একটু পরে আমি আপনাদেরকে একটা ডেমো এসে লিখে দেখাবো, ঠিক আছে, অপিনিয়ন বেসড এসে লিখে দেখাবো উইথ ফরম্যাট। ঠিক আছে, আর যারা যারা ফরম্যাট জানতে চাইতেছেন আমি যে ডেমো এসে দিই আমি আপনাদেরকে ফরম্যাটটা বুঝাই দিব, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি যদি এই প্রথম এসেটাই আমি যদি হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে লিখি, সেক্ষেত্রে তো আমার অপিনিয়ন দেওয়া লাগতেছে না। সো তখন কি আমি হচ্ছে ইয়েস দিয়ে শুরু করব নাকি নর্মালি রাখবো? না, অবভিয়াসলি নো, ইউ ক্যান্ট। কারণ দেখেন আপনি ডিসক্রিপটিভ এসেতে যদি ইয়েস অথবা নো এর প্রসঙ্গটা তখনই আসবে যদি আপনার টাইটেলটা কোয়েশ্চেন হয়। আপনার টাইটেল তো কোয়েশ্চেন হবে না। আচ্ছা জি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তাহলে আমার ইয়েস ও নো আসবে না। অর্থাৎ টাইটেল কোয়েশ্চেন হলেই আমার ইয়েস ও নো দিয়ে শুরু করতে হবে। টাইটেল যদি কোয়েশ্চেন না হয় তাহলে ইয়েস অথবা নো দিয়ে শুরু করা যাবে না। ঠিক আছে, আচ্ছা একজন বলছে যে, আচ্ছা দাঁড়ান আগে একটু সবার অ্যান্সার গুলা শেষ করি। অপিনিয়ন বেসড এসেতে বডি 2 থেকে এক্সাম্পল দিতে হবে। আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। লাইক আপনি তো অপিনিয়ন এসের বডি 2 মানে কি? কাউন্টার অপিনিয়ন মানে হইতেছে অপোনেন্টের অপিনিয়ন দিবেন, তাই না? আপনার অপিনিয়ন না, আপনার অপোনেন্টের অপিনিয়ন। এখন তাদের পক্ষ থেকে যদি আপনি এক্সাম্পল দিতে চান দেন, কোনো সমস্যা নাই। বাট আপনার কিন্তু পরে ওই এক্সাম্পলটাকে আপনার রং প্রুফ করতে হবে। তো আপনি যদি রং প্রুফ করতে পারেন তাহলে আপনি এক্সাম্পল দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই ব্র্যাকে তো টাইটেল বানায় নিতে হবে, হ্যাঁ। তো হ্যাঁ, অপিনিয়ন বেসড এসে বুঝবো কি যদি এই আপনার যেটা দেওয়া থাকে ওইখানে কোশ্চেন মার্ক আছে ওইটা দেখে নাকি? না না, কোয়েশ্চেন আপনার সবগুলো এসেতেই থাকবে। ও ডিসক্রিপটিভ আচ্ছা এসের আচ্ছা। কোয়েশ্চেনও থাকবে, অপিনিয়ন বেসড এসের কোয়েশ্চেন থাকবে। আপনার সবগুলো এসের কোয়েশ্চেন এরকমই থাকবে। যেমন এই যে দেখেন এই যে এসেটা দেখেন, এই যে কোয়েশ্চেনটা দেখতেছেন না, ডু ইউ বিলিভ, আপনি দেখেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি ইয়েস আই বিলিভ অথবা নো আই ডোন্ট বিলিভ এভাবে কিন্তু অ্যান্সার করা যায়, তাই না? জি যার জি। জন্য এটা একটা অপিনিয়ন বেসড এসে। বাট আপনি একটু এই কোয়েশ্চেনটা একটু দেখেন, কোথায় যেন, এই যে দেখেন, youth are not just the leaders of tomorrow, they are the change makers of today. How important is youth participation in solving national and global problems? ও দেখেন তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি ইয়েস আই এগ্রি অথবা নো আই ডিসএগ্রি এভাবে কি না দেওয়া যায়? না না হয় না। না কিন্তু। তার মানে কি এটা কি একটা অপিনিয়ন বেসড এসে? হুম নো, এটা একটা ডিসক্রিপটিভ এসে। হুম। তো বুঝছি। আমার অপিনিয়ন বেসড এসে ওইভাবেই হবে যখন আমি কি ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করতে পারবো। ওকে। এটা কি সবচেয়ে শর্টকাট একটা রুল আর কি, মানে এত চিন্তা করা লাগবে না। জাস্ট আমি দেখবো যে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা যায় কিনা। যদি দেখি যে হ্যাঁ ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করা যায়, অপিনিয়ন বেসড এসে। কারণ তারা কিন্তু আপনাকে বলে দিবে না যে কোনটা কোন টাইপ এসে, জি আপনার ভাই। বুঝে নিতে হবে কোন টাইপের এসে। ঠিক আছে, হুম। একজন বলছে যে ভাই বেসিক্যালি বডি টু প্যারা অপিনিয়ন কাউন্টার তারপর লাস্ট লাইন কাউন্টার আর্গুমেন্ট। ইয়েস, এক্স্যাক্টলি। অপিনিয়ন বেস থেকে টাইটেল কোয়েশ্চেন না দিলে হবে নাকি মাস্ট দিতে হবে? আচ্ছা, টাইটেল যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টিচারের খুঁজতে হবে যে আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। ঠিক আছে, আপনার সেক্ষেত্রে কি করতে হবে? আপনার সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনে অবশ্যই ক্ল্যারিফাই করতে হবে যে আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। যদি আপনি কমপ্লেক্স থাকেন, আপনি যদি মানে দেখা যাইতেছে মানে আপনি নিজেই কনফিউজড যে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি করতেছেন, তাহলে তো অবভিয়াসলি এখানে তো কাটা যাবে। বেসিক্যালি অপিনিয়ন বেসড এসেতে সবসময় আমার শুরুর দিকেই আমার কি করতে হবে? আমার টিচারকে বলে দিতে হবে, টিচারকে ক্ল্যারিফাই করতে হবে যে আমি এগ্রি করি নাকি ডিসএগ্রি করি। ঠিক আছে, ফুল কোয়েশ্চেন ইংলিশ, ইয়েস। এসেতে ওয়ার্ড লিমিট আছে, ইয়েস, 200 ওয়ার্ড। আর আপনারা কিন্তু এক পেজ পাবেন, এটা কি আপনারা জানেন?
যারা যারা ব্র্যাকে ফার্স্ট টাইম এক্সাম দিতেছেন তাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু 1 পেজ পাবেন, আর 1 পেজের মধ্যে আপনাদের 200 ওয়ার্ড শেষ করতে হবে। তার মানে বুঝেন আপনি কত কম জায়গায় পেতেছেন। এই জায়গার জন্য জানেন অনেকে চান্স পায় না। আমি দেখাই আপনাদের খাতাটা দেখতে কিরকম হবে। যারা যারা প্রথমবার এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে বলি, যেমন এই যে দেখেন এটা আপনাদের পেজটা, ঠিক আছে? তো এই যে পেজটা দেখতেছেন না, আপনাদের এখানে এই জায়গাটা আপনাদের ওএমআর থাকবে, আর এই জায়গায় আছে না, এই জায়গায় আপনাদের একটা বক্স থাকবে। এখন এই বক্সের মধ্যে কি এসে শেষ করতে হবে? না, আপনার এই পৃষ্ঠার ঠিক অপর পৃষ্ঠায় আমি যদি একটু দেখি, এই পৃষ্ঠার ঠিক অপর সাইডটা, আদার সাইডটা, এখানে দেখেন আপনি তো ওএমআর এর পিছনে তো কিছু লিখতে পারবেন না, তাই না? যার জন্য এখানে লেখা থাকবে ডু নট রাইট হিয়ার। এখানে আবার আরেকটা বক্স থাকবে। এই 2 বক্সের মধ্যে আপনার পুরো এসে শেষ করতে হবে, আর সেটা কি 200 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। আপনি আপনার এসেটা 190 থেকে 210 এর মধ্যে রাখতে পারলে সবচেয়ে বেস্ট হবে, এর কমও না এর বেশিও না, ঠিক আছে? সো চেষ্টা করতে হবে একটু ছোট করে লিখার। ওকে, আচ্ছা এটা তো কিউরি রাখুন, আমি একটু এই করতে একটু অ্যাকাউন্ট। অলরাইট, আমি আপনাদেরকে এখন একটা ডেমো এসে লিখে দেখাই, হ্যাঁ, যেখানে আমি অবভিয়াসলি ফরম্যাটটা সহ একবারে বুঝাই দেব যে অপিনিয়ন বেসড এসে অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি। Opinion based, argumentative, persuasive, yes they are the same. Okay, আচ্ছা আমি একটা কোয়েশ্চেন নিই, হ্যাঁ, কোনটা লিখলে ভালো হয়? আচ্ছা আমি এমন একটা কোয়েশ্চেন সিলেক্ট করি যেটা এবার আসতে পারে, হ্যাঁ, আবার ভাববেন না যে ভাইয়া কোয়েশ্চেন লিক করে দিচ্ছে, ঠিক আছে? আমার কাছে এবার এই কোয়েশ্চেনটা খুবই হট টপিক লাগতেছে। Democracy is not just about voting, it is about trust in the system. In light of recent political developments in Bangladesh, discuss whether public trust is essential for a healthy democratic election. আচ্ছা, এখন এটা আমি যে কোনো এসে স্টাইলে লিখতে পারবো, আমার ইচ্ছা। এখন এখানে বলছে যে ডিসকাস whether public trust is essential, মানে আমার কি ডেমোক্রেসির উপর যে ট্রাস্টটা, ডেমোক্রেটিক ইলেকশনের উপর যে ট্রাস্ট রাখাটা, এটা কি আমার উচিত নাকি না?
ঠিক আছে, এটা তো বলছি যে ডেমোক্রেসি ইজ নট জাস্ট অ্যাবাউট ভোটিং, ইটস অ্যাবাউট ট্রাস্ট ইন দ্য সিস্টেম। সো ভোট দিলেই তো আমার ডেমোক্রেসি হবে না, আগে আমার সিস্টেমটাকে বিলিভ করতে হবে, তাহলেই আমার ডেমোক্রেসি হবে, তাই না? সো ইন লাইট অফ রিসেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ, এই যে রিসেন্ট যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হলো আফটার দ্য ফেসিস্ট গভর্নমেন্ট অফ হাসিনা, তো তাদের পরে কি এখন নতুন ইলেকশন সিস্টেম হলো, আই ডোন্ট নো হাউ ডেমোক্রেটিক ইট ওয়াজ, বাট স্টিল হেলদি ডেমোক্রেটিক ইলেকশনের জন্য কি পাবলিক ট্রাস্ট কি এসেনশিয়াল কিনা, ইয়েস অর নো? সো এটারে চাইলে এটা ধরেন আমার কি এটা হচ্ছে যে ডিসক্রিপটিভ এর মতনই কোশ্চেন হয়েছে, হ্যাঁ, বাট আমি এটার এখন অপিনিয়ন বেসড এর মতন করে আমি চাইলে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, তো এটার অপিনিয়ন বেস বানানোর জন্য আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আগে আমার টাইটেল বানাতে হবে। ওকে, ভাই দিয়ে দেন আমাদেরকে, ভাই পারলে সবই দিয়ে দিতাম, ঠিক আছে? বা 2 দিন পরে দেখতেন আমি রাস্তায় বসে পড়তেছি বা রাস্তায় বসে পড়াইতেছি, ভার্সিটিতে আর আমারে পাইতেন না। Yeah, wait a second.
ওকে, হ্যাঁ ক্লাস চলতেছে, আমি একটু ব্রেক নিছিলাম, পানি খেতেছিলাম। তো তাহলে আমি লেখা শুরু করি, হ্যাঁ। ওকে, প্রথমত আমার হচ্ছে যে টাইটেল দিতে হবে, তাই তো? অলরাইট, আই গেস আপনারা সবাই ক্লাসে আছেন, আছেন কি? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে আমার দিতে হবে, টাইটেল দিতে হবে, তাহলে আমি একটু টাইটেলটা দিই। আহ, আগে কোয়েশ্চেনটা, আরে কোয়েশ্চেনটা তো আমি কেটে দিলাম। কোয়েশ্চেনটা একটু দেখি, কোয়েশ্চেনটা একটু দেখ, বলছে যে ডেমোক্রেসি ইজ নট জাস্ট অ্যাবাউট ভোটিং, it is about trust in the system. In light of recent political discuss whether public trust is essential for healthy democracy. তো পাবলিক ট্রাস্ট এসেনশিয়াল কি না, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার টাইটেলটা এরকম দিতে পারি যে, হ্যাঁ, নর্মাল বেসিক টাইটেল, লাইক ইজ পাবলিক ট্রাস্ট এসেনশিয়াল, আরে সেকেন্ড আমার কিবোর্ডটা আমার কাছে রাখি, হ্যাঁ, এসেনশিয়াল ফর এ হেলথি, আরে কি করলাম, healthy democratic election. ঠিক আছে, ইয়া, এই তো হয়ে গেছে কোশ্চেন, এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এটা হচ্ছে আমার টাইটেল। আপনি চাইলে টাইটেল আন্ডারলাইন দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ভাই সমস্যা এই নেই। সেম জিনিসটাই ডেসক্রিপটিভ লিখলে সেক্ষেত্রে টাইটেলটা আমার কি হইতো? তখন টাইটেলটা এরকম হইতো যে আপনার দ্য এসেনশিয়ালিটি, ঠিক আছে, অথবা দ্য নেসেসিটি অফ পাবলিক ট্রাস্ট ইন ডেমোক্রেটিক ইলেকশন, ঠিক আছে। আবার এরকম হতে পারে যে healthy democratic election within public trust, এটাও হইতে পারে, ঠিক আছে। সো একটা ফ্রেজ হবে আর কি, বেসিকলি। আচ্ছা ভাইয়া, টাইটেল কি দুই লাইনে লেখা যাবে? দেখা যাচ্ছে আমার এত বড় টাইটেল তো এক লাইনে আঁটবে না হুম, এখন। তখন 2 লাইনে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট চেষ্টা করেন 1 লাইনে লেখার, ঠিক আছে। সো ফার্স্ট থেকে একটু শুরু থেকেই লেখেন, যাতে আপনার জন্য সুবিধা হয়। ওকে, আচ্ছা, ভাই শুরু থেকে লিখলে সেক্ষেত্রে টাইটেলটা মাঝখানে দেওয়া যায় না, দেখা যায় একদম পেজের শুরু থেকে লিখলে একদম শেষ পর্যন্ত চলে যায়, তখন তো মাঝখানে থাকে না। না না, শুরু থেকে লিখলে কেন বলি, কারণ টাইটেলটা মাঝে মধ্যে বড় হয়, তো সো বড় হয়ে গেলে তখন আবার দেখা যায় যে আমার পরের লাইনে যাওয়া লাগে না, শুরু থেকে শেষ করলে একদম শেষ পর্যন্ত একদম একটা ভালো একটা জায়গা থাকে। বাট হ্যাঁ, আমি বলতে গেলে একদম এই পাশ থেকে শুরু করতে পারবো না, আপনি একটু ছোট্ট একটা অ্যামাউন্ট জায়গা নিয়ে আপনি স্পেস দিয়ে আপনি শুরু করবেন, যাতে আপনার লেখাটা হতেছে যে আপনার শেষ পর্যন্ত যাতে না আটকায়, ঠিক আছে। তো হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আমার আবার এতটুকু আবার বাঁকা হয়ে যেতেছে, আপনি ধরেন শুরু করছেন এখান থেকে বা এখান থেকে শুরু করছেন, আপনার লেখাই পর্যন্ত হইতেছে, তাহলে তো আর হইলো না। তখন আপনি হ্যাঁ 2 লাইনে লিখতে পারেন, তখন এই জায়গায় থেমে গিয়ে তখন আপনি এই যে এতটুকু জায়গায় আপনি 2 লাইনে লিখবেন, কোনো সমস্যা নাই। তো আপনার টাইটেল তখন হয়তো অনেকটা এরকম হবে, ঠিক আছে, এরকম হলেও হতে পারে, কোনো সমস্যা নাই। So, yeah. আচ্ছা ভাই। আচ্ছা, তো এখন এখন হচ্ছে যে আমি এসে লেখা শুরু করবো। চেষ্টা করবেন প্রত্যেকটা এসে লেখার শুরুতেই ছোট্ট একটা জায়গা স্পেস দিয়ে লেখাটা শুরু করা। যেমন আমি যদি এখন ট্যাবে ক্লিক করে একটা জায়গা স্পেস ক্রিয়েট করছি, আপনারা সবসময় এই জায়গাটা থেকে আপনার এসেটা লেখা শুরু করবেন। এটা হচ্ছে বেসিক্যালি আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 ফলো করে আর কি। সো এটা এই জায়গাটা রেখে যদি আপনি এসেটা শুরু করেন, তাহলে টিচাররা অবভিয়াসলি এই জিনিসটা একটু ধরতে পারবে যে না আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে প্রত্যেকটা এসে কি করতে হয়, ফার্স্ট লাইনটা একটু স্পেস দিয়ে
শুরু করতে হয়। তো আমি হচ্ছে যে ধরেন আমি আমি এগ্রি করি, তাহলে আমি ইয়েস দিয়ে শুরু করবো, ইয়েস দিয়ে কমা দিয়ে এখন আমি আমার লেখাটা শুরু করবো। ঠিক আছে, আমি একটু জুম করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো এখন আমি আমার কথাগুলা বলি যে ইয়েস ডেমোক্রেসি, সরি ট্যাপ হইতেছিল না, এখন বলি ইয়েস ডেমোক্রেসি is not only about casting votes. It is also about believing that the election is fair. আমি ফেয়ার এর চাইলে আমি চাইলে ফেয়ার কিছু সিনোনিম ইউজ করতে পারি। সিনোনিম হতে পারে ট্রান্সপারেন্ট, ওকে, এন্ড মিনিংফুল। হেডলাইনের নিচে কি আন্ডারলাইন করব? ইচ্ছা আপনার, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মিনিংফুল। সো এই যে সেন্টেন্সটা, এটাকে বলে হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে বেসিক্যালি আপনার কি এই যে টাইটেলটা, যেটা এই টাইটেলের অ্যান্সার অথবা এই টাইটেলের ডেফিনেশন বোঝাবেন। ঠিক আছে, সো আমার সেন্টেন্সটা যাতে এরকম হয় যে যাতে এটা আমার টাইটেলের ডেফিনেশন অথবা টাইটেলের অ্যান্সার হয়, এটা হচ্ছে আমার টাইটেলের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার দিলাম। এখন আমি কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিলাম। বাংলাদেশ নিয়ে ইলেকশন, তো তাহলে আমি সেক্ষেত্রে বললাম যে ইন বাংলাদেশ recent political developments have shown that elections become healthy only when people trust the institution. মানে কি বুঝাইছি? মানে হইতেছে যে আপনার হেলদি ইলেকশন তখনই হয় যখন কিনা মানুষ যে জায়গায় ভোট দিতে যায়, ভোট কেন্দ্র যেটা, ওই ভোট কেন্দ্রটা যাতে আমার সুরক্ষিত থাকে। ভোট কেন্দ্রকে যদি তারা বিলিভ করে, তাহলে আমরা বুঝবো যে না, হেলদি ডেমোক্রেটিক ইলেকশন চলতেছে। ঠিক আছে, কারণ ভোট কেন্দ্রের উপর ডিপেন্ডিং করবে যে আমার ভোটিং এনভায়রনমেন্টটা ঠিক মতো চলতেছে নাকি না। ওকে, তাহলে আমি কি বলি, আচ্ছা, ইটস নট অ্যাবাউট অনলি ইনস্টিটিউশনস। আমি এখানে ইনস্টিটিউশনের বদলে আবার আরো কিছু দিতে পারি, লজও দিতে পারি, যে হ্যাঁ আইনের ক্ষেত্রেও, যে আইন যদি ঠিক থাকে, সংবিধান যদি ঠিক থাকে, তাহলে তখন তারা সেক্ষেত্রে বুঝতে পারবে যে হেলদি ডেমোক্রেটিক ইলেকশন চলতেছে। আর বাংলাদেশের এখানে একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে বাংলাদেশ তাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, যে উনি তো সংবিধান চেঞ্জ করে নাই। সো সেই ক্ষেত্রে ওনার উচিত ছিল সংবিধানটা চেঞ্জ করে একদম যে নতুন সংস্কার করার কথা ছিল, যেটা গণভোট, যেটা আর কি, ওটা তো ভোটের উপরে ডিপেন্ড করে তারা করছে। সো এটা আগে করলে বেশি ভালো হতো গণভোটটা, তাহলে সেক্ষেত্রে ওই সংবিধানের উপর তাহলে ইলেকশনটা হতো, তাই না? সো দ্যাটস ওয়াই বাংলাদেশের ইলেকশন এখনো কোয়েশ্চেন মধ্যে পড়ে, যে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ইলেকশন যেটা হয়েছে রিসেন্টলি, এটা কি অ্যাকচুয়ালি হেলদি ডেমোক্রেটিক ইলেকশন ছিল নাকি না, কজ এটা যেহেতু আগের সংবিধান অনুযায়ী হয়েছে। কারণ আগের সংবিধান অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কবে হওয়ার কথা? 2029 সালে, তাই না? বাট ইলেকশন তো 2026 সালে হয়েছে, যেটা সংবিধানে নাই। সো যার জন্য এখন যে বাংলাদেশের গভর্নমেন্ট যেটা, এটাকে অবৈধ বলা হইতেছে সংবিধান অনুযায়ী। বাট আমাদের উচিত ছিল কি, প্রত্যেকটা ইলেকশন যেটা হবে, এটা সংবিধানের
মানে ঠিক সংবিধান যেটা মানে বলা যায় যে আপনার কারেক্টেড সংবিধান যেটা চলবে আর কি, ওইটার উপর ডিপেন্ড করে আমার ইলেকশনটা হবে। বাট সংবিধানটা এই জন্য আগে কারেক্ট করা উচিত ছিল। তো যার জন্য কিছু পলিটিক্যাল টিম বলছিল যে আগে গণভোটটা করা হোক, যাতে আমার আগে গণভোটটা করা হয়ে গেলে, সংবিধানের সংস্কার হয়ে গেলে তারপর ইলেকশনটা যা করা হোক, সমস্যা নাই। ঠিক আছে, বাট এটা তো হইলো না। তো এখানে কোশ্চেনের মধ্যে পড়ে। তো এখানে আমার ইনস্টিটিউশনস লজ এর মধ্যেও পড়ে, যেটা সংবিধানের কথা আসতেছে। এন্ড হইতেছে, হ্যাঁ, লজ এর কথাই বললাম, ইনস্টিটিউশন, লজ। আর আরেকটা কথা সেটা হইতেছে লিডার্স ইনভলভড। ঠিক আছে, লিডার্স আপনার যে কোনো লিডার হতে পারে, আপনার যে কোনো রাজনৈতিক নেতা হইতে পারে, অথবা ইন্টার গভর্নমেন্টের হেডও হইতে পারে, অথবা যে কোনো ইলেকশন কমিশনারও হইতে পারে। সো ইয়া, তাদের উপরে ডিপেন্ড করবে। সো এখন আমি এখানে চাইলে বলতে পারি যে দেয়ারফর, এই যে আমি একটা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করছি, ঠিক আছে, যে ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করবো না, এগুলো আমি একটু কালারিং করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে আমি কয়টা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করছি। ঠিক আছে, ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করলে কি বোনাস মার্কিং হবে অবভিয়াসলি। পাবলিক, এই ট্রানজিশনাল ওয়ার্ড গুলোকে লিঙ্কিং ওয়ার্ডও বলে। ঠিক আছে, পাবলিক, therefore public trust is a fundamental part of a strong democratic system. শেষ, আমার থিসিস স্টেটমেন্টও হয়ে গেছে। সো এই যে পাবলিক ট্রাস্ট ইজ এ ফান্ডামেন্টাল পার্ট অফ এ স্ট্রং ডেমোক্রেটিক সিস্টেম, এই থিসিস স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমি এখন আমার বডি ওয়ানটা লিখবো। যে বডি ওয়ানে, আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এখন আমি কি পরের প্যারাতে যাব। অপিনিয়ন বেসড এসেতে টোটাল কয়টা প্যারা হবে? 4টা প্যারা হবে, সবসময় মাথায় রাখবেন। কয়টা প্যারা হবে? 4টা প্যারা। এটা গেল প্রথম প্যারা। এবার আমি যাব দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারা হবে হচ্ছে বডি ওয়ান। দ্বিতীয় প্যারা কি হবে? বডি ওয়ান। এখন বডি ওয়ানে আমি কি লিখবো? বডি ওয়ানে হইতেছে আমার অপিনিয়নটা দিব, মানে আমার যা যা বলার, আমার নিজের যা যা বলার, এগুলো আমি এখন লিখবো। সেটা হইতেছে কি বডি নাম্বার ওয়ানে, মানে দ্বিতীয় প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছিল প্রথম প্যারাগ্রাফ। আর এখন আমরা কি লিখবো? এখন লিখবো হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা? জি ভাইয়া। ভাইয়া, দ্বিতীয় প্যারাগ্রাফ স্টার্ট করার সময় কি এক ওয়ার্ড গ্যাপ নিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ, গ্যাপ দিতে হবে অবভিয়াসলি। গ্যাপ না দিলে তো আপনার কি বলে মিলে যাবে, তাহলে তো আর প্যারা হইলো না। না না, ওই মাঝখানের গ্যাপটা না, যেমন ইএস এর আগে একটা ওয়ার্ড গ্যাপ দিছি, ওইটার কথা ও বলছি। আচ্ছা আচ্ছা, না না না, দ্বিতীয়বারে আপনি আপনার নর্মালি ভাবে লেখা শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা শুধুমাত্র আপনার ফার্স্ট লাইনের জন্য। ভাই, টাইটেল ব্লু পেন দিয়ে লেখা যাবে না? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে, কোনো সমস্যা নেই, ব্লু পেন দিয়ে লিখতে পারেন, নো ওয়ারিস। আচ্ছা, এরপরে যাই। এখন আমি আমার অপিনিয়ন দিব। তো যেহেতু আমি আমার অপিনিয়নটা দিব, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? একটা ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি। কি? ইন মাই অপিনিয়ন। ঠিক আছে, এখন আমি আমার সেটা কন্টিনিউ করলাম। পাবলিক ট্রাস্ট, in my opinion, public trust is absolutely essential for a healthy democratic election. ঠিক আছে, এরপরে লেখা যায়, এই যে আরেকটা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন ধরেন first when citizens trust the system, they are more likely to vote peacefully and
participate actively. ঠিক আছে, দিলাম। এরপর কি দেওয়া যায়? এই তো, প্রত্যেকটা বডিতে আমার কি দিতে হবে? এক্সাম্পল দিতে হবে। এই যে এখন আমি এক্সাম্পল দিব। ফর এক্সাম্পল, এক্সাম্পল দিলে কি হবে? এক্সাম্পল দিলেই বোনাস মার্কিং হবে। আর এটাও কি একটা ট্রানজিশনাল ওয়ার্ড, তাহলে এটাও কি আমি কি করলাম? ব্লু পেনে দিলাম। হ্যাঁ, আপনারা ব্লু পেনে না লিখলেও চলবে, আপনারা ব্লু পেনে আবার লেখেন না, আপনারা কালো কলমে লেখেন। আমি এটা ব্লু পেনে লিখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি অ্যাকচুয়ালি কয়টা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতেছি একটা এসার মধ্যে, কোথায় কি কি ইউজ করতেছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ব্লু পেনে ইউজ করেন না, আপনারা ব্ল্যাক পেনে ইউজ করেন। তো ফর এক্সাম্পল আমি যেমন বলি যে, আরে এটা তো ব্লুতে হয়ে আছে, সেকেন্ড। After years of political unrest, after years of political unrest, many Bangladeshis viewed the 2026 election as a chance to restore confidence in democracy and state institutions. আর একটা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতেছি, as a result, এখন আবার ব্ল্যাক পেন ইউজ করলাম। as a result, trust encourages legitimacy, stability and national unity. শেষ, আমার বডি প্যারাগ্রাফ ডান। অলরাইট, এখন আমি কি পরের প্যারাগ্রাফে যাব, বডি নাম্বার 2, যেটা কিনা থার্ড প্যারাগ্রাফ। ঠিক আছে, থার্ড প্যারাগ্রাফে যে এখন কথা হলো থার্ড প্যারাগ্রাফে কি লিখবো? থার্ড প্যারাগ্রাফে হইতেছে আপনার এগেইনস্টে যারা থাকবে তাদের অপিনিয়ন গুলা লিখবো, তাদের অপিনিয়ন গুলা লিখে দেন লাস্ট লাইনে আমার একটা কাউন্টার অপিনিয়ন। ঠিক আছে, সো লিখি তাদের অপিনিয়ন গুলা। অবভিয়াসলি আমি চাইলে একটা ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি। সেটা কি হতে পারে? লিখলাম যে অন দি আদার হ্যান্ড, এবার কি ব্ল্যাক পেন দিয়ে লিখলাম অন দি আদার হ্যান্ড, এই যে তাদের কথাগুলো বললাম যে সাম পিপল মে আর্গু দ্যাট elections can still be democratic if voting takes place even without full public trust. আমার বাসা পিসিতে এখন ঢুকলে সমানে টাইপ করতে পারতাম, অফিসের ল্যাপটপের কিবোর্ডটা একটু আনইজি লাগে, নিজের কিবোর্ড না থাকলে একটু লাগে, তো তাই স্লো টাইপ করতে হইতেছে। তো যাই হোক, আগে ভাবতেও তো হইতেছে। ফুল পাবলিক কি যেন? হ্যাঁ, ট্রাস্ট।
ওকে, এখন কি যেতে পারে? হ্যাঁ, তখন বলা যেতে পারে যে they believe rules, they believe rules, security and procedures are enough. ওকে, আর কি দেওয়া যেতে পারে? আচ্ছা, এবার আমি আমার অপিনিয়নটা দিই। এখানে একটা ট্রানজিশনাল ওয়ার্ড আসবে। However, if people fear violence, manipulation, ঠিক আছে, যেটা অবভিয়াসলি হয় বাংলাদেশে রেগুলারলি, ভায়োলেশন, তারপর হচ্ছে যে or bias, then voting alone cannot ensure true democracy. শেষ। আমার থার্ড প্যারাগ্রাফ ডান। ঠিক আছে, তাহলে কি আমার কি হয়ে গেল? আমার এখানে থার্ড প্যারাগ্রাফ ডান, কাউন্টার অপিনিয়ন হয়ে গেল। এই যে কথাটা বললাম না, however if people fear violence, manipulation or bias, then voting alone cannot ensure true democracy, এই কথাটা বলার জন্য আমার অপোনেন্টের মুখটা অফ হয়ে গেছে। শেষ। কাইন্ড অফ ডিবেট কম্পিটিশন, ইয়েস। এখন আমি কি দিব? এখন আমি কনক্লুশন দিব। কনক্লুশন অনেকেই একটা ট্রানজিশনাল ওয়ার্ড খুবই প্রচলিত, সেটা অনেকেই দেয়, সেটা হচ্ছে যে অনেকে দেয় ইনকনক্লুশন। বাট ইনকনক্লুশন বাদে আরো অনেক কিছু আছে। তো আমি দিতে পারি যে টু সাম আপ। তাহলে বলা যায় যে পাবলিক ট্রাস্ট ইজ নট অপশনাল, ইজ নট অপশনাল, rather it is the heart of democracy. ওকে, তারপর বলা যায় যে উইদাউট ট্রাস্ট elections may occur, but democracy cannot truly flourish. মানে ডেমোক্রেসি কি হবে? ঠিক মতো প্রভাবিত হবে না। ঠিক আছে, এখানে আমার এসে শেষ। এনি কোয়েশ্চেন্স? সো ডেমোক্রেসি আমার কি কোনো উন্নতি হবে না, এখানে আমার শেষ। আচ্ছা, দেখি কত ওয়ার্ডের হয়েছে, লেটস সি। Let me check. কোথায়? এখানে তো নাই, আরেকটা আছে না?
আমি যেটা কাউন্ট করি ওটাই নেই, ওটা আসতেছে না। আচ্ছা সমস্যা নাই, দে 187 ওয়ার্ড। ও আরেকটু বাড়াইলে বেশি ভালো হয়। হুম। ও আচ্ছা, এন দিতে, ও হ্যাঁ এন দেওয়া হয় না, ইয়েস। এখানে কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। হুম, এখানে আর কি দেওয়া যেতে পারে? কনক্লুশনে তো সামারি তো করেই দিছি, সামারাইজ করে দিছি, আর কি করা যেতে পারে? না, আর কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে আমি ও এই তো, এখানে তো একটা ট্রানজিশনাল ওয়ার্ড আছে। সো আমি টোটাল ট্রানজিশনাল ওয়ার্ড দিছি হয়েছে কত, কয়টা দিছি টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা ট্রানজিশনাল ওয়ার্ড। ঠিক আছে, তো এভাবে বেসিক্যালি আমার অপিনিয়ন বেসড এসে গুলা লিখতে হবে। শুধু অপিনিয়ন বেসড এসে না, সবগুলো এসে মোটামুটি 4 পেরাতেই লিখতে হবে। ঠিক আছে। আমি যদি পার্সোনালি এসেটা যদি একটু দেখে আমার সামনে যদি আসতো, তাহলে আমি সবার আগে যে এটা চেক করতাম। ঠিক আছে, টাইটেল ইয়েস দিস ইজ ফাইন, ঠিক আছে, সবকিছুই দেখতাম। বাট আমি আবার হ্যান্ড রাইটিংটা চেক করতাম। আমি আবার নিজের হ্যান্ড রাইটিং আমার কাছে ভালো লাগে না, সো আমি নিজের হ্যান্ড রাইটিং এর জন্য আমি মার্ক কাটতাম। ঠিক আছে। আর হ্যান্ড রাইটিং ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে। এটা তো আবার টাইপ টেস্টে, আপনাদের তো হাতে লিখবেন, তো চেষ্টা করতে হবে প্রত্যেকটা ওয়ার্ড যাতে ক্লিয়ারলি লিখেন, কারণ টিচার এক্সপেক্ট করে যে তারা যাতে একবার পড়েই যাতে বুঝতে পারে যে আপনি কি লিখছেন। আপনি যদি অবভিয়াসলি একটু ওয়ার্ডটা কাটাকাটি করেন অথবা ওভারল্যাপিং করেন অথবা এমন করে লেখছেন, যেমন ধরেন অনেকে এন রে এইচ এর মতন করে লেখে, এইচ রে এন এর মতো করে লেখে, তো যার জন্য কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তার ফলে আপনারই মার্ক কাটা যাবে। তো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আর হচ্ছে যে আম, হুম, ট্রানজিশনাল ওয়ার্ড দেখবে, হ্যান্ড রাইটিং দেখবে, ভোকাবুলারি দেখবে, সবকিছু ঠিক মতো ভোকাবুলারি ইউজ করছেন কিনা, টাইটেল দেখবে, এগুলোই। আর গ্রামাটিক্যাল মিস্টেক দেখবো, অবভিয়াসলি গ্রামাটিক্যাল মিস্টেক সবকিছু ঠিক আছে কিনা, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অপিনিয়ন বেসড ফরম্যাট। আচ্ছা ভাইয়া, আপনি আপনি যেই মানে ব্র্যাকের জন্য যেই সাজেশনটা দিয়েছেন, মানে 10টা এসে দিয়েছেন, এছাড়াও তো কিউ কিউইডি থেকে মানে ওদের ফেসবুক পেজ থেকে আরো দিছে, তো এই 20টা পড়লেই এনাফ না? হ্যাঁ, বুঝতে পারলে না, কিউডি থেকে যে 10টা দিচ্ছে ওটার মধ্যে দেখবেন যে কিছু আমারও দেওয়া আছে। সো কিউডি অ্যাকচুয়ালি বেসিক্যালি যে কি করছে, আমাদের এখানে ইংলিশ টিচার হইতেছে, অনলাইনে টিচার আমি, আর অফলাইন যে টিচার আছে উনি আরেকজন আছে। তো ওনার কাছ থেকেও কিছু সাজেশন এসে, আমার কাছ থেকে কিছু সাজেশন এসে, মিলিয়ে তারা ফেসবুকে পোস্ট করছে। তো ইয়া, আপনি কিউডি যেটা আছে ওখান থেকে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি 1 পেজের মধ্যে যদি লিখতে পারেন তাহলেই হবে, গোনা লাগবে না ওয়ার্ড। ঠিক আছে। বাট আবার চেষ্টা করেন না 1 পেজের মধ্যে এত বড় বড় করে লিখছেন, পেজ ফিল আপ হয়ে গেছে, এখন আপনি ভাববেন না যে 200 ওয়ার্ড হয়ে গেছে, না, এবার তার হইল না। তাই একটু টাইম নিয়ে গুনতে হবে। ওকে। বাজে হ্যান্ড রাইটিং হইলে আপনার অ্যাটলিস্ট টিচাররা 3 থেকে 4 মার্ক কাটে। ঠিক আছে। সো এই আর কি, যা পাইতেন তার থেকে 3-4 মার্ক কম ধরে রাখেন। আর এই যে আরেকটা যেটা ব্যাপার, এই যে টাইটেলটা দেখেন, আমি কিন্তু টাইটেলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু বড় হাতে দিছি। সো এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু কমন মিস্টেক। সবাই যেটা করে, এই যে ফার্স্ট লেটার বড় হাতে দিয়ে বাকি যা আছে সব ছোট হাতের করে লেখে। না, টাইটেল আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের হবে, বাট এখানে আবার দেখেন প্রিপোজিশন এটা ছোট হাতের। কেন? কারণ প্রিপোজিশন, আর্টিকেল, প্রোনাউন, ঠিক আছে,
কনজাংশন, এগুলোর ক্ষেত্রে আমার সবসময় ছোট হাতের হবে, বড় হাতের হবে না। বড় হাতের হবে নর্মালি নাউনের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আর ভার্বের ক্ষেত্রে। সেই জায়গায় কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট এটা বড় হাতে করে দিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা। না, লেখা যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে স্পেস কমাতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমাদের রাইটিং শেষ। তো বেসিক্যালি আমরা রাইটিংটা এভাবে বাসায় বসে প্র্যাকটিস করব, রাইট? তারপর হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস করব গ্রামারের, তারপর হচ্ছে যে আর কি আমার ভোকাবুলারি আছে, ভোকাবুলারির জন্য আমি জাস্ট রিডিং পড়বো, এলেই হবে। ওকে, টাইটেলে কি ইনভার্টেড কমা ইউজ করা যাবে? না, টাইটেলে ইনভার্টেড কমা ইউজ করা যাবে না, ঠিক আছে? টাইটেলে আপনি একটাই মার্ক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক আর নাহলে ফুল স্টপ, দুইটার মধ্যে যে কোনো একটা। মার্ক ডিস্ট্রিবিউশন কি? ইংলিশে মার্ক ডিস্ট্রিবিউশন হইতেছে আপনার 40 মার্কের এসে, 20 মার্কের এমসিকিউ। 20 মার্কের এমসিকিউ এর মধ্যে 10 মার্ক হচ্ছে গ্রামার আর 10 মার্ক হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন নাই? আলাদা আলাদা করে পাস নাকি হোল মার্ক ওয়াইজ পাস কাউন্ট করবে? আলাদা আলাদা করে পাস, ঠিক আছে? একটাতে ফেল হয়ে গেলে বাকি সবগুলোতে ফেল এসে পড়বে, সেই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আপনারা তাহলে এখন বাসায় বসে প্র্যাকটিস শুরু করে দেন, যেহেতু আপনাদের কালকে এক্সাম, ঠিক আছে? আর অনেকে আবার দেখা যায় যে এক্সামের আগে অনেক বেশি প্যারা খায়, অনেক নার্ভাস হয়ে যায়। এবার আসি আপনাদের আগুনটা নিভাই দিই। অনেস্টলি ইফ আই সে, আপনি যদি কনফিডেন্ট থাকেন যে না আমার ভালো প্রিপারেশন হয়েছে, আমি ভালোভাবে পড়ছি, এক্সামটাও দেখবেন যে আপনার আলটিমেটলি অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? এক্সাম দিতে যাবেন, জাস্ট থিঙ্ক অনলি অন ইয়োর সেলফ অনলি। আপনার অন্য কোথাও কি হইতেছে এটা আপনার ভাবার দেখার বিষয় না। আপনি নিজের জন্য এক্সাম দিতে যেতেছেন, ইটস লাইক ইউর মিশন অনলি। আপনি এক্সাম দিবেন, ভালো করে এক্সাম দিবেন, দ্যাটস ইট। বেসিক্যালি নার্ভাস হওয়া যাবে না। যদি নার্ভাস হন এক্সাম খারাপ হবে। আপনার সবসময় কনফিডেন্ট থাকতে হবে যে না, আই ডিড রিয়েলি ওয়েল। হ্যাঁ, যেমন আমাকে দেখেন, আমি কিন্তু এক্সামের আগের রাতে কিন্তু বেশি একটা পড়াশোনা করিনি, ঠিক আছে? এক্সামের আগের রাতে সিরিজ দেখছি, ঠিক আছে? আর আরো 2-3টা দেখা গেছে যে ভ্যালোরেন্টে ম্যাচ খেলছি বসে, ঠিক আছে? So, আমি কিন্তু এক্সামের আগের রাতে পড়ি নাই। পড়ছি কি আগের 1 মাস পুরা সমানে পড়ছি। তো অনেকে আবার বলে যে ভাইয়া তাহলে এক্সামের আগের রাতে যদি পড়ি তাহলে কি লাভ হবে? না, অবশ্যই লাভ হবে, ঠিক আছে? অনেক স্যার আবার টিচাররা বলেন না যে এক রাতে পড়ে কোনো লাভ নাই, আমি বলি যে লাভ আছে। অনেকে আছে কি করেন, মানে অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হিউম্যান সাইকোলজি। অনেকে আছে যে দেখা যায় যে এক রাতে পড়ে তার হয় না, তার অনেক দিন পড়তে হয়, তো তার হচ্ছে যে আগে থেকে পড়তে হবে। অনেকের যেটা হয় যে সে সারা মাস না পড়ে সে চাইলে আগের রাতে পড়ে এক্সাম ভালো দিতে পারে। যেমন আমি ভার্সিটিতে যেটা হয়, এবার ভার্সিটিতে আমার যখন মিড এক্সাম হয়, কুইজ এক্সাম, আমি কি করি, মিড আর এক্সামে কুইজের আগের রাতে এখন পড়তে বসি। অ্যাডমিশনের আগের রাতে পড়তাম না, বাট এখন বসে। আর এখন বসার পরে দেখতেছি যে না হইতেছে আমার, মানে পুরো 1 মাসের পরে এক রাতে পড়তেছি, ফাইন, কোনো সমস্যা নাই। সো টোটালি আপ টু ইউ, টোটাল, ঠিক আছে? আপনি নিজেকে টাইম দেন ভালোভাবে আজকে, অলরাইট?
কালকে তো প্রবাবলি সকাল 9টায় এক্সাম, 9টা না 9:30, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। আমি তখন সেই টাইমে ঘুমাবো। কি মজা, আপনারা সবাই এক্সাম দিবেন আর আমি ঘুমাবো। ভালোই লাগতেছে শুনে, ঠিক আছে। বাট হ্যাঁ, অনেকে দেখা যায় যে এক্সাম দিতে গিয়ে অনেক প্রবলেম ফেস করে, এক্সাম দেওয়ার পরে আবার অনেকের কনফিউশন থাকে। আমি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, ইউ ক্যান আস্ক মি এনি টাইম, ঠিক আছে। আমার স্টুডেন্টরা এক্সাম দিতেছে আমার আন্ডারে এবার, মিনিমাম আমার আন্ডারে এবার কতজন এক্সাম দিতেছে, 400 স্টুডেন্ট এক্সাম দিতেছে আমার আন্ডারে, ঠিক আছে। আর আমার নিজের স্টুডেন্ট তো আছে, লাইক আমার নিজের অনলাইন ব্যাচ আছে, আমার নিজে আবার অফলাইন স্টুডেন্ট আছে যাদের বাসায় গিয়ে পড়াই, আবার কি বলে অনলাইনে যারা পড়তেছে অনলাইন ব্যাচ আছে তারাও পড়তেছে, তাদেরকে মিলে ধরে নিলে 430 জন, 430-40 জনের মতন আছে, ঠিক আছে। এখন এখন এই কথা হচ্ছে যে কি করতে হবে, ভালোভাবে এক্সাম দিতে হবে, ঠিক আছে, বাকিটা আল্লাহ ভরসা। আর হ্যাঁ, মাঝে মধ্যে যেটা হয় যে পুরোটাই কিন্তু আপনার পড়াশোনা, পুরোটা স্টাডির উপর নির্ভর করে না, ঠিক আছে। সামটাইমস আপনার দোয়াও নির্ভর করে, লাকও নির্ভর করে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি যার যার যে যে ধর্মের আছেন, যারা মুসলিম ধর্মে আছেন তারা অবশ্যই নামাজ পড়বেন 5 ওয়াক্ত, এন্ড অবভিয়াসলি আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক আছে। আর দোয়া করলে কি না পাওয়া যায়, আপনার ভাগ্যে যদি ফেলও লেখা থাকে, আপনি যদি দোয়া করেন সে আল্লাহ চাইলে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে। আপনার চাইলে ফেলে যাবে, তিনি ভাগ্য পরিবর্তন করে আপনাকে পাস দিয়ে দিচ্ছে যে না, সে আজকে আমার জন্য নামাজ পড়ে দোয়া করছে, ঠিক আছে, আমি তার ভাগ্য থেকে আমি ফেলটা উঠাই দিলাম, ঠিক আছে। সো ইয়া, আল্লাহ ক্যান ডু এনিথিং ফর ইউ, অলরাইট। সো নামাজ পড়তে হবে, আর যার যার যে যে ধর্মের আছেন প্রে করবেন ফর ইয়োর সেলফ, এন্ড অবভিয়াসলি এক্সামে যাওয়ার আগে অবশ্যই বাবা মার কাছে তো দোয়া চাবেনই, ঠিক আছে। আর তাদের সাথে কথা বলবেন, বাবা মাও যদি না থাকে ক্লোজেস্ট কারোর সাথে কথা বলবেন, অবভিয়াসলি হি অর শি উইল সাপোর্ট ইউ। কেউই যদি না থাকে, আমি তো আছি, আমাকে পারলে কলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হয়তো বা আমি ঘুমায় থাকবো, ঘুম থেকে ওইটা হয়তো আপনার কল অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নেই। আপনি মেসেজ করেন, I'll try to reply, ঠিক আছে। ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েট আ সেকেন্ড, এই যে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কি করব, আপনাকে সাজেশন দিয়ে দিব, ঠিক আছে। অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সাজেশন পেয়ে যাবেন, অলরাইট। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর জয়নিং দিস ক্লাস। আচ্ছা ওকে, ভাইয়া, হুম, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। না আমি আহ, কেবল জয়েন করলাম তো, ইসের সাজেশন কি ওই 10টাই ব্র্যাকের? হ্যাঁ ওই 10টাই, ওই 10টা, আর আপনি কিউইডি যে 10টা আপলোড ও করছে ওই আচ্ছা। টোটাল 20টা আপনি করতে পারেন, ঠিক আছে। আর আপনি কি অ্যাসাইনমেন্ট সাবমিট ও করছিলেন? আচ্ছা ভাই, আমি করছিলাম, আমি ক্লাসে হচ্ছে আনফরচুনেটলি উপস্থিত ছিলাম না। আচ্ছা, তাহলে ওই যে অ্যাসাইনমেন্টের যে 10টা আছে ওই অ্যাসাইনমেন্টে 10টাও করে রাখেন, টোটাল 30টা, ঠিক আছে। আপনি চাইলে আমার ও দেওয়া যে আচ্ছা। 20টা আছে, আপনি চাইলে আমার দেওয়া 20টাই কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। ও, আচ্ছা। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন নাই আই গেস। বেস্ট অফ লাক এভরিওয়ান, সবার জন্য দোয়া রইলো, ঠিক আছে। আর দেখা হবে ক্যাম্পাসে চান্স হলে ইনশাল্লাহ, আই মিন টেস্টে যদি আসে নাকি তাহলে। আর ব্র্যাকেও মাঝে মধ্যে আমি এসে থাকি এসটিএ, সো যদি ব্র্যাক স্টুডেন্টও হয়ে থাকেন ব্র্যাকেও দেখা হইতে পারে, অলরাইট। ঠিক আছে দেন, আল্লাহ আর হাফেজ এভরিওয়ান। ভাইয়া রেজাল্ট কবে দেয় নাকি? রেজাল্ট 1 উইকের মধ্যেই দিবে, ওকে। ঠিক আছে দেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভাইয়া